তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয় সেই জায়গা থেকে বাংলাকে বাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা বোন দিদি কন্যা তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কী হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে। গতকাল প্রধানমন্ত্রী একটি টুইট করেছেন, তার বিদেশ যাত্রা সম্পর্কিত একটা গুজব রটানো হয়েছে। এই নিয়ে কি বলবেন? এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যের মিথ্যাচার করা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজে টুইট করলেন। দেশের মধ্যে কিছু মানুষ আছেন যারা দেশকে অস্থির করতে চান এবং দেশের প্রধানমন্ত্রীর যে বিশ্বব্যাপী ব্যাপ্তি, জনপ্রিয়তা, তাতে ঈর্ষান্বিত। তারা সিরিজ অফ নির্বাচন হারছেন, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। তাই গুজব রটানো, বিভ্রান্তি করা এবং দেশের সর্বোচ্চ চেয়ারকে সেটাকে নিয়ে এই ধরনের অসত্য প্রচার করা তাদের কাজ। দুজন পাশাপাশি আছেন, একটা আপনি লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পাচ্ছেন এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান,
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী, অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান, তিনারা বাংলার 11 কোটি মানুষকে তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। দুটো প্রশ্ন আছে আমার। আপনি দুটি সিট থেকে ইতিমধ্যে জয়লাভ করেছেন, একটি সিট কিছু ছাড়তে হবে আপনাকে, সেই সিট কোনটি এবং সেখানে কে দাঁড়াচ্ছে আপনার দ্বারা? আমি ইতিমধ্যে কালকে রেজিনগর সিটে আন্ডারে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা বক্ষের ঠিক পাশে একটা বিরাট মাঠ আছে, 15 বিঘা মাঠ। এই অ্যান্ডারসন রাইট কোম্পানির নামে জায়গা। 84 বছর আগে অ্যান্ডারসন রাইট কোম্পানি এখান থেকে ছেড়ে কানাডা চলে গেছে। ওই মাঠটা আমাদের বাড়ির সন্নিকট মাঠ, ওখানে একটা আশ্রম আছে। বাকি 13 বিঘাতে আমাদের যে মাঠ, সেই মাঠে সকালবেলায় উঠে আমরা শরীর চর্চা করতে যাই। হিন্দু মুসলমান সবাই, মা বোনেরা, ইয়ং ছেলেরা সবাই যায় সেই মাঠে। কালকে আমি সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10,000 কর্মীদের, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 70 রেজিনগর আমি রিজাইন করব আগামী 15ই মে, এবং তারপরে আমি নওদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হিসাবে স্পিকার মহোদয়ের কাছে শপথ নেব। এবং বাই ইলেকশন যেদিনই ঘোষণা হবে তার আগেই আমি কালকে ঘোষণা করে দিচ্ছি যে আমার একটাই ছেলে, একটা মেয়ে। মেয়েদের পিছনেও এই সরকার প্রচণ্ডভাবে লেগেছিল। আপনারা জানেন, লালগোলায় আমার মেয়ের বিয়ে দিয়েছি 2017 সালের 22শে জানুয়ারি। তারা ব্যক্তিগতভাবে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারে বিলং করে। আমার বিয়ের যে আব্বা, তিনি 3 বারের হাজি, তিনি স্কুল মাস্টার ছিলেন, তিনি ডাক্তার। তো তিনার পরিবারে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম। তাদের 15,53,597 টাকার সম্পত্তি অযাচিতভাবে, পুলিশের যেখানে এখতিয়ার বহির্ভূত, সেই পুলিশ সম্পত্তি ফ্রিজ করে রেখেছে। আমি হাইকোর্টে গিয়ে কিছুটা রিলিজ করিয়েছি, আরও আগামী দিনে হাইকোর্টের মাধ্যমে তাদের ন্যায্য প্রপার্টি, তাদের ন্যায্য যে সম্পত্তি, দলিলকৃত সম্পত্তি এবং তাদের মিউটেশন করা আছে, কনভার্সন করা আছে, সেই সব সম্পত্তি যেগুলো ব্লক করে রেখেছে, 15টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে। ধীরে ধীরে আমরা নিশ্চয়ই এই অত্যাচারী সরকার যখন চলে গেছে তখন নিশ্চয়ই তারা তাদের সম্পদ পেয়ে, এমনকি 23 বছর আগে আমার মিসেসের নামে যে জায়গা, মানিকখোয়া ঠাকুর বাড়ির 4 ভাইয়ের জায়গা আমি নিজে কিনে সেই জায়গাতে বাড়ি করেছিলাম, সেখানেও আমার